মারুফা রাহি শুনতে পাচ্ছ কি? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, আজকে মনে হচ্ছে তোমাদের স্টুডেন্ট সংখ্যা কম, এখনো সবাই মনে হয় জয়েন করে নাই। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। আমরা গত ক্লাসে পড়ছিলাম ডিএনএ আরএনএ। আমরা ডিএনএ আরএনএ সম্পর্কে জেনেছি, ডিএনএ আরএনএ এর গঠন, তারপরে আরএনএ এর প্রকারভেদ, এগুলো সম্পর্কে জেনেছি। আর গতদিন আমরা রেপ্লিকেশন সম্পর্কে একটু আলোচনা করেছিলাম, সামান্য একটু ধারণা নেওয়ার জন্য। আজকে আমরা ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে বিশদভাবে আলোচনা করব। আজকেরও আমাদের পাঠ শিরোনাম ডিএনএ এবং আরএনএ। ছবিটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। এটা কিসের ছবি বলো তো বাবা? ডিএনএ। ডিএনএটা এটা মানে, হ্যাঁ ডিএনএ এর ছবি, মানে কি বোঝা যাচ্ছে চিত্রটা দিয়ে? ডিএনএ অনুলিপন বা রেপ্লিকেশন। মানে দেখা যাচ্ছে যে একটা ডিএনএ মানে দুটো ভাগ হয়ে যাচ্ছে, তাই না? জি। একটা ডিএনএ দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা বলছি ডিএনএ রেপ্লিকেশন বলা হয়। রেপ্লিকা শব্দের অর্থ হলো অনুকরণ বা হুবহু নকল করা। তো যখন একটা ডিএনএ থেকে তোমার আরেকটা ডিএনএ তৈরি হয়, তখন এটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন। তাহলে আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো ডিএনএ রেপ্লিকেশন কি, এগুলো আমরা এটা সম্পর্কে আমরা বলতে পারবো আসলে এটা কি এবং কি ঘটে, এই বিষয়টা আজকে আমরা আজকের ক্লাসে শিখবো। ডিএনএ কি আমরা এটা এর আগের ক্লাসে শিখেছি, তারপরে একটু আরেকবার একটু আমরা এটা আজকে পড়তে চাই। একটু পড়বে এটা একজন, একটু পড়ো তো বাবা। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ হলো সজীব কোষে অবস্থিত স্বপ্রজননশীল পরিব্যক্তিক্ষম জীবের সব ধরনের জৈবিক কাজের নিয়ন্ত্রক এবং বংশগতি বৈশিষ্ট্যের ধারক ও বাহক। গুড। এটা ডিএনএ হচ্ছে আমাদের, এটা স্বপ্রজননশীল, অর্থাৎ নিজে নিজেই তার অনুরূপ সৃষ্টি করতে পারে। পরিব্যক্তিক্ষম জীবের, যে সমস্ত জীবগুলো মধ্যে তোমার পরিব্যক্তি বলতে বোঝায় কি বলে এটাকে, এক জীবের মধ্যে আস্তে আস্তে তোমার এক ধরনের পরিবর্তন ঘটতে থাকে জিনের মধ্যে, এবং এই সমস্ত পরিবর্তনের মাধ্যমেই কিন্তু জীব তোমার পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে। তাহলে পরিব্যক্তিক্ষম জীবের সব ধরনের জৈবিক কাজের নিয়ন্ত্রক। আমার দেহের ভিতরে যে বিপাক ক্রিয়াগুলো হচ্ছে, আমার দেহের ভিতরে যে এনজাইম ক্রিয়া করছে, আমার দেহের ভিতরে যত ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, সব কাজের নিয়ন্ত্রক হলো ডিএনএ, এবং এটা বংশগতির ধারক এবং বাহক। বংশগতি বৈশিষ্ট্যটা সে এটা বহনও করে, আবার এই বৈশিষ্ট্যগুলো কিভাবে ডেভেলপ করবে সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করে। এটা একটা ডিএনএ এর গঠন। আমরা ক্রোমোজোম সম্পর্কে জেনেছি এর আগে। তো ক্রোমোজোমের মধ্যে, ক্রোমোজোম আসলে কি? ক্রোমোজোম হলো ডিএনএ সূত্রকগুলো এখানে প্যাঁচানো অবস্থায় থাকে, যেটা গতদিন আমরা শিখেছি। তারপরে এটা প্যাঁচাতে প্যাঁচাতে যখন এক্স আকৃতির হয়, ক্রোমোজোম হয়, ঠিক আছে? তো এখানে তোমার ক্রোমোজোমে আবার ডিএনএ এর মধ্যে কি থাকে? 4 ধরনের নাইট্রোজেন যুক্ত ক্ষার থাকে, অ্যাডেনিন, সাইটোসিন, থায়ামিন এবং গুয়ানিন। আবার এই ক্ষারগুলো আবার 2 ধরনের, পিউরিন আর পাইরিমিডিন, পিউরিন এবং পাইরিমিডিন। এটা নিয়ে আজকে ডিটেইলস আলোচনা করব না। এখন আমরা দেখি রেপ্লিকেশন কি। এখন আমরা একটু দেখি যে রেপ্লিকেশন কি।
রেপ্লিকেশন হলো যে প্রক্রিয়ায় একটি ডিএনএ অণু থেকে দুটি ডিএনএ অণু সৃষ্টি হয় তাকে ডিএনএ অনুলিপন বা রেপ্লিকেশন বলে। রেপ্লিকা শব্দের অর্থ আমি বলেছি কিছুক্ষণ আগে যে মানে কোনো জিনিসের থেকে তার মতো হুবহু একটা জিনিস বা নকল, একদম হুবহু তার মতো একটা অনুলিপি। এখন ডিএনএ রেপ্লিকেশন আসলে 3 পদ্ধতিতে ঘটতে পারে। একটা হলো রক্ষণশীল পদ্ধতি, একটা হলো অর্ধরক্ষণশীল পদ্ধতি, আরেকটি হলো বিচ্ছুরণশীল পদ্ধতি। এখন এই পদ্ধতিগুলো আসলে কি? রক্ষণশীল বলতে বোঝাচ্ছে যে এই প্রক্রিয়ায় যে ডিএনএ অণুগুলো সৃষ্টি হয় তার পুরো একটা ডিএনএ এর মধ্যে দুটো সূত্র কি থাকে যে পুরাতন, এবং এখান থেকে যে নতুন একটা ডিএনএ সৃষ্টি হয় তার দুটো সূত্র কি হলো নূতন। অর্থাৎ একটা ডিএনএ পুরোটাই পুরাতন থাকে, একটা ডিএনএ একদম পুরোটাই নূতন থাকে। এটা হলো রক্ষণশীল পদ্ধতি। দ্বিতীয় যে পদ্ধতি এটা হলো অর্ধরক্ষণশীল পদ্ধতি। এটা তোমাদের বইয়ের মধ্যেও আছে, যদি তোমাদের সামনে বই থাকে তোমরা এটা দেখতে পারো। অর্ধরক্ষণশীল পদ্ধতিতে যেটা হচ্ছে, এখানে যেহেতু বলা হচ্ছে অর্ধরক্ষণশীল, এখানে অর্ধরক্ষণশীল বলতে বোঝাচ্ছে যে এই ধরনের রেপ্লিকেশনে তোমার যে ডিএনএ অণুর সৃষ্টি হয় দুটো, এখানে দুটো ডিএনএ অণুর মধ্যে একটা করে সূত্রক থাকে যেটা হলো পুরাতন সূত্রক, এবং আরেকটা যে সূত্রক থাকে সেটা হলো সম্পূর্ণ নূতন সূত্রক। ডিএনএ দ্বিসূত্রক যেহেতু, একটা থেকে পুরাতন একটা থেকে নূতন। তৃতীয় যেটা বিচ্ছুরণশীল পদ্ধতি, এই প্রক্রিয়াতে ডিএনএ অণুর একটা ডিএনএ অণুর মানে কিছু কিছু জায়গায় যেখানে কিছু পুরাতন সূত্রক থাকে কিছু নতুন সূত্রক থাকে, এরকম হয় না যে এক পাশের সূত্রকটা পুরোটাই নতুন এক পাশেরটা পুরোটাই পুরাতন, যেটা অর্ধরক্ষণশীল পদ্ধতিতে ছিল। অথবা রক্ষণশীল পদ্ধতিতে একটা পুরোটাই নতুন একটা পুরোটাই হলো পুরাতন, কিন্তু বিচ্ছুরণশীলে এটা হলো কিছু কিছু জায়গাতে নতুন পুরাতন এরকম সংমিশ্রণ থাকে, সেজন্য এটাকে বলা হচ্ছে বিচ্ছুরণশীল পদ্ধতি। কথা কি বুঝতে পারছো বাবা? তোমরা কি বুঝতে পারছো পড়াটা? জি ম্যাম, বুঝতে পারছি। বুঝতে পারছো বাবা? আচ্ছা, একটু রেসপন্স করবে তাহলে আমি বুঝতে পারি যে তোমরা বুঝতে পারছো কিনা। এরপরে আমরা দেখব অনুলিপনের, তার আগে একটু দেখছি। আচ্ছা, অনুলিপনের আমরা ধাপগুলো দেখব। অনুলিপনের ধাপগুলো কি কি, অর্থাৎ এই যে রেপ্লিকেশন ঘটে এটা কিন্তু 3টা ধাপে ঘটে। কি কি ধাপগুলো? একটা হলো প্রারম্ভিক দশা অর্থাৎ শুরু, বৃদ্ধি দশা, এখানে হচ্ছে যে শিকলগুলো থাকে ডিএনএ যে নিউক্লিওটাইড গুলো থাকে এগুলো শিকলটা আস্তে আস্তে দীর্ঘ হয়, এবং শেষে যে দশা এটাকে বলা হচ্ছে সমাপ্তিকরণ দশা। এটাকে বলা হচ্ছে সমাপ্তিকরণ দশা। এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করব, তার আগে একটু একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটা হলো যে এই যে ডিএনএ অনুলিপন গুলো ঘটবে, এগুলো ঘটার জন্য আমাদের কিছু কিছু উপাদানের প্রয়োজন, যে উপাদানগুলো দ্বারা, যে এনজাইম গুলো দ্বারা এই প্রক্রিয়াটা ঘটে। তো এই যে সমস্ত উপাদানগুলো এনজাইম বা প্রোটিনগুলো
সমন্বিত হয়ে ডিএনএ প্রতিলিপনের সময় এক ধরনের জটিল এক ধরনের আণবিক যান্ত্রিক গঠন তৈরি করে, তাকে বলা হচ্ছে রেপ্লিজোম। এখন এই রেপ্লিজোমটা কি একটু আমরা এটা নিয়ে একটু দেখব, এটা আগে আমরা একটু আলোচনা করব। মানে রেপ্লিজোম বা রেপ্লিকেশন কমপ্লেক্স, এখানে কি কি থাকে আসলে? এখানে মূলত আমরা এগুলো বিভিন্ন এনজাইম বা প্রোটিন যেগুলো আমাদের এই রেপ্লিকেশন গুলোকে, এই প্রক্রিয়াটাকে ঘটতে সাহায্য করে। এখানে প্রথম যে এনজাইমের কথা বলা হচ্ছে এটা হচ্ছে টপোআইসোমারেজ। টপোআইসোমারেজ এটা সাধারণত প্রকৃত কোষ যে প্রাণীগুলো বা যে উদ্ভিদগুলো তার মধ্যে এইটা দেখা যায়। এর পরিবর্তে আদিকোষে থাকে গাইরেজ, তারপরে এক ধরনের এনজাইম থাকে তাকে বলা হচ্ছে হেলিকেজ। আমরা যখন এই দশাটার বিভিন্ন পর্যায়গুলো আমরা যখন বিশদভাবে পড়বো তখন এগুলো আমরা পাবো। এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, প্রাইমেজ, ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজে দুই ধরনের আছে, 1 আছে এবং 3 আছে। তারপরে আছে লাইগেজ এবং নিউক্লিয়েজ। এর মধ্যে তোমরা ক্লাস 10-এ লাইগেজ এনজাইমের নাম তোমরা শুনেছো, যে তোমরা ডিএনএ তোমরা যে কোষ কি বলে এটাকে টিস্যু কালচার যখন পড়েছো, টিস্যু কালচারের মধ্যে কিন্তু এই শব্দটা তোমরা পেয়েছো। আচ্ছা, এখন একটু আমরা আবার আগের চিত্রে ফিরে যাই। প্রারম্ভিক দশা, প্রারম্ভিক দশাটা এটাতে আসলে কি ঘটে? ডিএনএ এই দশা থেকে, এখান থেকে মূলত অনুলিপনটা শুরু হয় এবং ডিএনএর কিন্তু সমস্ত জায়গায় রেপ্লিকেশন ঘটে না, একটা নির্দিষ্ট জায়গায় এটা শুরু হয় এবং একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে এটা শেষ হয়। যে জায়গায় এটা শুরু হয়, যে জায়গা থেকে শুরু হচ্ছে ওই স্থানকে বলা হচ্ছে ওরি, এবং এই ওরি থেকেই অনুলিপন মূলত শুরু হয়। সাধারণত ডিএনএ যেখানে অ্যাডেনিন এবং থায়ামিন বেশি থাকে সেখানে কিন্তু ওরি অবস্থান করে, অর্থাৎ সেখান থেকেই অনুলিপন শুরু হয়। ওরি অংশ থেকে ডিএনএর হেলিক্সের দুটি সূত্র খুলতে শুরু করে। আচ্ছা, এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন এনজাইম গুলোকে এই যে এখানে দেখানো হয়েছে। একটু যদি এই চিত্রটা আমরা একটু দেখি, দেখো এই যে এই চিত্রটা আমি যদি নিচের এইখানে আমি যেখানে আমার মাউস পয়েন্টারটা ধরেছি এখানে যদি তুমি দেখো, দেখবে যে একটা জায়গা থেকে এখানে ডিএনএটা কিন্তু ডিএনএ যে শিকলটা এটা কিন্তু এখান থেকে ভাগ হওয়া শুরু করেছে। এই যে এখানে যেখানে শুরু হলো এই জায়গাটাকে বলা হচ্ছে ওরি, এবং এই জায়গায় সাধারণত যেখানে অ্যাডেনিন এবং থায়ামিন বেশি থাকে সেই জায়গা থেকে এইটা শুরু হয়, সেই জায়গাতে এটা শুরু হয়। এখন রেপ্লিকেশন সাধারণত কখন ঘটে? এটা আসলে ঘটে কখন? রেপ্লিকেশনটা কোষের যে ইন্টারফেস দশার এটা আমরা পরবর্তী অধ্যায়ে পাবো। আর তোমরা এছাড়াও এর আগে কোষ বিভাজন পড়েছো, মাইটোসিস মিওসিস। তো মাইটোসিস দশা যখন শুরু হয় ঠিক তার আগের দশা, সেই দশাকে বলা হচ্ছে ইন্টারফেস দশা। তাহলে কোষ চক্রের ইন্টারফেস দশার যেটা সংশ্লেষণ দশা এবং মিওসিস দশার মিওসিস 1-এর লেপটেটিন উপপর্যায়ে ডিএনএ অনুলিপন ঘটে। অর্থাৎ আমাদের কোষ বিভাজনের আগে, ঠিক আছে, কোষ বিভাজনের আগে আমাদের কিন্তু এই ডিএনএ রেপ্লিকেশনটা ঘটে। এটা মূলত বিভিন্ন আমাদের যখন কোষগুলো রিপেয়ার হয়, কোষগুলো যখন ক্ষতিগ্রস্ত হয় কোনো কারণে বা কোনো প্রোটিন তৈরি ইত্যাদির জন্য কিন্তু ডিএনএ রেপ্লিকেশন ঘটে।
আচ্ছা, এখানে এটা শুরু হলো ওরি, এবং এই যে এই এই জায়গা থেকে যখন এই যে ডিএনএ সূত্রকটা যখন খুলে গেল, এখন এই সময় বিভিন্ন এনজাইম থাকে যেগুলোর দ্বারা কিন্তু এই প্যাচটা আবার জোড়া লেগে যেতে পারে। এখন এগুলোকে ধরে রাখার জন্য এক ধরনের প্রোটিন কাজ করে, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম, এসএসবিপি বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গেল স্ট্র্যান্ড বলতে বোঝাচ্ছে একটা সূত্রক, স্ট্র্যান্ড এক সূত্রক, বাইন্ডিং ধরে রাখে, অর্থাৎ যতক্ষণ রেপ্লিকেশন চলে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এই সূত্রকগুলোকে ধরে রাখে। আমরা একটু পরবর্তী চিত্রটা একটু দেখি। এখানে দেখো, এখানে ডিএনএ সূত্রকের দুটো সূত্রকে কিন্তু একইভাবে রেপ্লিকেশন সমানভাবে ঘটে না। ডিএনএ দুটো সূত্রকের একটা সূত্রকে যে কোনো একটা সূত্রকে তোমার একটাতে থাকে অবিচ্ছিন্নভাবে রেপ্লিকেশন ঘটে, যেটাকে বলা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড। এটা অবিচ্ছিন্নভাবে ঘটে, অর্থাৎ এটা একবারে এক স্থান থেকে শুরু হয়, একদম সমাপ্তি যে অঞ্চল থাকে সেখানে গিয়ে শেষ হয়। এবং আরেকটা যে সূত্রক থাকে যেটাকে ল্যাগিং স্ট্র্যান্ড বলছে, এই অংশে যে রেপ্লিকেশনটা ঘটে এটা তোমার খন্ড খন্ড আকারে হয়, অর্থাৎ এক প্রান্ত থেকে শুরু হয় আরেক প্রান্তে শেষ হয় না, এটা ছোট ছোট অংশে ছোট ছোট ভাবে এটা ঘটে। এবং এই যে ছোট ছোট অংশে এই রেপ্লিকেশনটা ঘটে, এই জন্য এটাকে বলা হচ্ছে ওকাজাকি ফ্রাগমেন্ট। এই অংশটাকে বলা হয় ওকাজাকি ফ্রাগমেন্ট। এখন ডিএনএ এর রেপ্লিকেশন শুরুতে যেখানে শুরু হবে, শুরুতে এটাকে শুরু করতে যে এনজাইম সাহায্য করে তাকে বলা হচ্ছে প্রাইমেজ। প্রাইমেজ এনজাইমের দ্বারা নিউক্লিওটাইড গুলো এক জায়গায় সজ্জিত হয়, এবং ওই প্রাইমার থেকেই তোমার ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হয়। এবং এই যে যতক্ষণ এই প্রক্রিয়াটা চলে ততক্ষণ হেলিকেজ এনজাইম এই সূত্রকগুলোকে একটার সাথে আরেকটা জোড়া লাগতে দেয় না, অর্থাৎ আলাদা রাখতে সাহায্য করে। এখানে চিত্রতে মনে হয় তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো এখানে লেখা আছে টপোআইসোমারেজ, প্যারেন্টস ডিএনএ অর্থাৎ মাতৃ ডিএনএ। এখান থেকে যে দুটো তৈরি হচ্ছে, দুটো সূত্রকে নতুন ভাবে তৈরি হচ্ছে। লিডিং স্ট্র্যান্ডে এটা অবিচ্ছিন্নভাবে ঘটে, ল্যাগিং স্ট্র্যান্ডে এটা গুচ্ছ আকারে ঘটে। এবং প্রতিটি সূত্রের যে স্থানে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন যুক্ত হয় সূত্র দুটি সেই স্থানে উন্মুক্ত হয় এবং ওয়াই আকৃতির রেপ্লিকেশন ফর্ক সৃষ্টি করে। এই যে এখানে ওয়াই আকৃতি হয়ে আছে এই অংশটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক, এবং যে স্থান থেকে এটা শুরু হচ্ছে এটাকে বলা হচ্ছে ওরি। এবং যেই এনজাইম দ্বারা এই প্রসেসটা শুরু হয় সেটা হলো প্রাইমেজ। আচ্ছা, আমরা এখন একটু ভিডিও দেখি।
আচ্ছা, এখানে তোমরা কি ভিডিওটা দেখতে পাচ্ছ বাবা? না ম্যাম, ভিডিও এখনো প্লে হয়নি। প্লে হয়নি? আচ্ছা, আমি দেখছি। একটু 1 মিনিট। দেখা যাচ্ছে কি? না ম্যাম, ভিডিওটা এখন কি দেখা যাচ্ছে? না যাচ্ছে ম্যাডাম, বাবা? না। আচ্ছা, দেখি, দাঁড়াও। একটুখানি। আচ্ছা, মুশকিল হয়ে গেল। এখন কি দেখা যাচ্ছে? যন্ত্রণা হয়ে গেল, হচ্ছে না ম্যাম, তো। শুধু আপনার ভিডিওর ফোল্ডারটা দেখা যাচ্ছে। আচ্ছা, ওটা তো আজকে আমার ল্যাপটপটা, ঠিক আছে, এটা আমি পারলে সামনের দিন দেখাবো। আমি এমনি আলোচনা করতে থাকি, দেখি। এখন দেখা যাচ্ছে? জি ম্যাডাম, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, এখান থেকে দেখাই। এটা হলো হেলিকেজ এনজাইম, ঠিক আছে? হেলিকেজ এনজাইম, এই যে দেখো, এই যে প্যাচ থাকে যে ডিএনএ, এটাকে কিন্তু পৃথক করে দিচ্ছে। আর এই যে এখানে লাল লাল যে অঙ্কগুলো দেখা যাচ্ছে, এটা হলো সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এগুলো যতক্ষণ রেপ্লিকেশন চলবে এই সূত্রগুলোকে পৃথক করে রাখে। এই যে এখানে কিন্তু আলাদা করে দিল, এবং এই দুইটা, এই প্রোটিনগুলো কিন্তু দুটো সূত্রকে আলাদা করে রেখেছে। এটার যে একটা স্ট্র্যান্ডকে বলা হচ্ছে লিডিং, আর একটা স্ট্র্যান্ডকে বলা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। এখানে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনগুলো এটাকে ধরে রেখেছে। এটা হলো প্রাইমেজ এনজাইম। প্রাইমেজ এনজাইম কি করে? প্রাইমার তৈরি করে। প্রাইমার হলো যেই জায়গা থেকে আমার ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হবে। ডিএনএ পলিমারেজ এনজাইম গুলো ডিএনএ এর যে নিউক্লিওটাইড গুলো আছে এগুলোকে তোমার সমন্বয় করে এবং এই সূত্রকের সাথে জোড়া লাগতে সাহায্য করে। এবং এই নিউক্লিওটাইড গুলো এখানে যুক্ত হওয়ার ফলে কিন্তু নতুন সূত্র তৈরি হচ্ছে। এখানে দেখো, এই যে হাইড্রোজেন বন্ড দ্বারা নিউক্লিওটাইড গুলো একটার সাথে আরেকটা
যুক্ত হয় এবং পাশাপাশি নিউক্লিওটাইড গুলো একটা সুগার অণুর সাথে আরেকটা ফসফেট অণুর দ্বারা যুক্ত থাকে। সূত্রগুলো একটা অপরের বিপরীতমুখী, একটা থাকে 5 প্রাইম থেকে 3 প্রাইম, তো বিপরীত সূত্রটা থাকবে 3 প্রাইম থেকে 5 প্রাইম। উপরের সূত্র যেটাকে লিডিং স্ট্র্যান্ড বলছি, সেখানে কিন্তু অবিচ্ছিন্নভাবেই ঘটছে, কিন্তু নিচের সূত্রকে কিন্তু ছোট ছোট অংশে এটা ঘটে থাকে। এই যে ছোট অংশ, এগুলোকে বলা হচ্ছে ওকাজাকি ফ্রাগমেন্ট। এবং অনেক সময় হয় যে এই রেপ্লিকেশনের সময় যদি কোনো জায়গায় নিউক্লিওটাইড গুলোর সজ্জাক্রম যদি মানে সাজানোর যে জিনিসটা থাকে, এটা যখন ভুল হয়ে যায় তখন সেখানে এটাকে সঠিকভাবে করে দেয় নিউক্লিওজোম। এখানে উপরের সূত্রকে দেখো, এক পাশে শুরু হলো, একবারে সমাপ্তিকরণ প্রান্তে গিয়ে শেষ হবে, কিন্তু দ্বিতীয় সূত্রে কিন্তু খন্ড খন্ড আকারে হচ্ছে। এখানে সব এনজাইমগুলোর নামগুলো দেওয়া আছে, আরেকবার যদি আমরা একটু দেখি। এখানে দেখো ডিএনএ পলিমারেজ, হেলিকেজ, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, প্রাইমেজ, তারপরে এখানে টেমপ্লেট মানে পুরাতন যে স্ট্র্যান্ড এটা, আর নিচের এটা হলো নতুন, এটা হলো লিডিং স্ট্র্যান্ডে অর্থাৎ অগ্রগামী সূত্রে। নিচের সূত্রকে এখানে দেখা যাচ্ছে যে এখানে খন্ড খন্ড ভাবে এখানে রেপ্লিকেশন ঘটছে, এগুলোকে বলা হচ্ছে ওকাজাকি ফ্রাগমেন্ট। এবং এখানে যেখান থেকে খন্ড খন্ড আকারে যখন শুরু হয়, প্রত্যেক জায়গায় আরএনএ প্রাইমার সৃষ্টি হয় এবং সেখান থেকে আবার রেপ্লিকেশন ঘটে। তারপরে যে জায়গাগুলোতে ভুল নিউক্লিওটাইড গুলো থাকে সেই জায়গাগুলোতে নিউক্লিওটাইড রিপ্লেসমেন্ট এনজাইম থাকে। এখানে এনজাইমের নাম হলো নিউক্লিয়েজ। তোমাদের কি কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে কি তোমাদের? না ম্যাম, বুঝতে পারছি। বুঝতে পেরেছো? এখন এটাকে মনে রাখতে গেলে একটু ভালো করে পড়তে হবে। হ্যাঁ, বিষয়টা একটু তোমাদের জন্য নতুন এবং মানে একদমই নতুন বিষয়টা। এটা তোমরা এর আগে হয়তো তোমাদের বই খুব সামান্য দেওয়া ছিল, এখন এটাকে তোমাদের ডিটেইল পড়তে হচ্ছে। তো একটু যদি পড়ো তাহলে আমার মনে হয় যে বিষয়টা বুঝতে পারবে। আর আজকে শুধু এই রেপ্লিকেশনটাই পড়ালাম, সামনের সপ্তাহে আমরা ট্রান্সক্রিপশন পড়বো। তো এটা যদি বুঝতে পারো তাহলে পরবর্তী যে দুটো ধাপ আছে এগুলোও কিন্তু বুঝতে তোমাদের অনেক সহজ হবে। তবে এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, এটা তোমাদের কাছে একদম নতুন। কিছু কিছু শব্দ আছে যেমন এনজাইমের নামগুলো আছে, এগুলো কিন্তু একদমই নতুন। সুতরাং একটু ভালো করে মনোযোগ দিয়ে রিডিং করতে হবে। আগে একবার পড়ো, তারপরে যদি এটা বোঝার পরে তোমাদের অনেক প্রশ্ন থাকবে আমি জানি, তো সামনের ক্লাসে আমরা এই প্রশ্ন উত্তরগুলো বা তোমাদের যেগুলো না বোঝার বিষয়গুলো আছে এগুলো তখন আমরা আবার আলোচনা করতে পারবো। তো আজকের মতো এখানেই, যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে আমি ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই।